প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, প্রতি সপ্তাহেই নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ল্যাসিক সার্জারি এবং অন্যান্য রিফ্র্যাক্টিভ সার্জারি। ল্যাসিক সার্জারি বা রিফ্র্যাক্টিভ সার্জারি কাকে বলে, কাদের ক্ষেত্রে করা হচ্ছে, কোথায় করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে, বিস্তারিত নিয়ে আসলে আজকে আমরা আলোচনা করব। এবং আমাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলতে স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আজ যোগ দিয়েছেন ডক্টর মাহজিবা রহমান চৌধুরী, কনসালটেন্ট ল্যাসিক ও রিফ্র্যাক্টিভ সার্জন, বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট, ধানমন্ডি, ঢাকা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে ল্যাসিক বা রিফ্র্যাক্টিভ সার্জারি। এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা যদি আপনারা কোনো মতামত জানাতে চান, তাহলে 0241010469 এই নম্বরটিতে ফোন করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নেরও উত্তর দেবেন। আমরা তাহলে চলে আসি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, যেটি ল্যাসিক এবং অন্যান্য রিফ্র্যাক্টিভ সার্জারি। একেবারে শুরুতে আপনার কাছে জানতে চাই যে রিফ্র্যাক্টিভ সার্জারি বলতে আমরা কি বুঝি, এবং এর মধ্যে ল্যাসিক ছাড়া আর কিছু আছে কিনা, কি কি আছে? অবশ্যই। সো আমরা যদি একটু যাই যে চোখের যে পাওয়ার, এটাকেই ক্লিনিক্যাল টার্মে কি বলা হয়? রিফ্র্যাক্টিভ এরার। তাহলে এই রিফ্র্যাক্টিভ এরার, এটার যে কারেকশন বা এটার যে সার্জারি, এগুলাকেই বলা হয় রিফ্র্যাক্টিভ সার্জারি। রিফ্র্যাক্টিভ সার্জারি বলতে অনেকেই ভাবি শুধু ল্যাসিক, আসলে কিন্তু এটা না। ল্যাসিক অনেক আগের থেকে আছে বলে এই নামটাই সবাই জানে, কিন্তু রিফ্র্যাক্টিভ সার্জারি এখন বিভিন্ন ধরনের আছে। ল্যাসিক যেটা বললাম, সাথে আছে স্মাইল সার্জারি, পিআরকে সার্জারি, অথবা যাদের অনেক বেশি পাওয়ার, অনেক মোটা চশমা পরতে হয়, এই কোনো সার্জারি ওনাদের জন্য ঠিক না। ওনাদের জন্য কিন্তু এখন আছে আইসিএল সার্জারি। আপনার কাছে এবার একটু যে বিষয়টি জানতে চাই যে একটা সময় কিন্তু যাদের রিফ্র্যাক্টিভ এরর থাকতো তারা হয়তো চশমা পরতো এবং চশমার পরবর্তীতে একটা সময় কন্ট্যাক্ট লেন্সের ব্যবহারও কিছুটা বেড়ে যায়। এখন আসলে এরকম অনেক ধরনের রিফ্র্যাক্টিভ সার্জারি এসেছে। কোন বিষয়টিকে আসলে আমরা বলবো যে এটা সব থেকে বেশি উপযোগী? যাদের রিফ্র্যাক্টিভ এরর আছে তাদের কি চশমার ব্যবহারটা বেশি জরুরি বা বেশি তাদের জন্য বেনিফিট আনে, নাকি যদি কেউ কন্ট্যাক্ট লেন্স পরে সেটা বেশি, নাকি সার্জারি? কোনটাকে আসলে আপনারা রেকমেন্ড করবেন যদি তার সবগুলো অপশন নেওয়ার সক্ষমতা থাকে? সেক্ষেত্রে কোনটা ভালো? ধন্যবাদ, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে চশমাতে আসি। এখন একটা বাচ্চা স্কুলে যাচ্ছে, দূরে দেখতে পাচ্ছে না, তো ওর কিন্তু আর কোনো অপশন নেই, চশমাটা পরতেই হবে। কারণ এই বয়সে যদি চশমা না পরি তাহলে কিন্তু আমার দৃষ্টিটা তৈরিই হচ্ছে না, এবং দৃষ্টিটা যেটা কমে যাচ্ছে ওটা কিন্তু আর বাড়বে না। তার মানে একটা বয়স পর্যন্ত, অ্যাটলিস্ট 16-17 পর্যন্ত আমাদের পরতে হবে চশমা। এরপরে বাচ্চাটা বড় হচ্ছে, তখন অনেক সময় ইচ্ছা করে যে না, চশমাটা আমার চোখে মুখের সাথে যাচ্ছে না, তখন যদি চাই মাঝে মধ্যে কন্ট্যাক্ট লেন্স আমরা পরতে পারি। তারপর আমি সবসময় বলি যেটা, যে কন্ট্যাক্ট লেন্স আমাদের দেশের জন্য বেশি সময় পরা একদমই উচিত না, কারণ আমাদের দেশে এত ডাস্ট, অ্যালার্জি, সো ওইটার জন্য কিন্তু চোখে ক্ষতি হতে পারে। একটা প্রোগ্রামের জন্য সাময়িক সময় অবশ্যই পড়তে পারি। আমরা যখন 18-19 বয়স হয়ে যাই তখন আমাদের চোখের পাওয়ারটা মোটামুটি স্থির হয়ে যায়। তখন আমাদের হাতে অনেকগুলা অপশান চলে আসে। একটা হচ্ছে আমি চশমা পরে কমফোর্টেবল, এটা আমার ভালো লাগে, তাহলে অবশ্যই আমি চশমা পরতে পারি, এটাতে কোনো পরিবর্তনের দরকার নাই। কিন্তু আমার চোখের যে পাওয়ার, আমি চশমা পরতে পারি কিন্তু আমি চাচ্ছি না, আমার ভালো লাগছে না, তখন আমরা এই যে রিফ্র্যাক্টিভ সার্জারি যেগুলো বললাম ওদিকে চিন্তা করতে পারি। অথবা অনেকের কি হয়, দুই চোখে দুই রকম পাওয়ার, এই পাওয়ার চশমাতে অ্যাডজাস্ট হয় না, ওনারা কিন্তু তখন চেলেও চশমাটা পরতে পারছেন না। ওনাদের জন্য অবশ্যই তখন আমরা বলি রিফ্র্যাক্টিভ সার্জারিতে চলে যেতে। আরও অনেক কিছু শুনবো, তবে এই মুহূর্তে একজন দর্শক আছেন, তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। আচ্ছা, আমার নাম হচ্ছে মাহফুজা, আমার এইজ 23। আমি ডক্টর দেখিয়েছিলাম, বাট আমার যেটা চোখের সমস্যার জন্য আমাকে লেসিক্সে বলছে যে করা যাবে না, কিন্তু এটার অল্টারনেট হিসাবে আমি কি করতে পারি আর কি, আমার যেহেতু চোখের প্রবলেম। ধন্যবাদ মাহফুজা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই আছে যে ল্যাসিক করতে পারছেন। আমরা কি আপনার পাওয়ারটা জানতে পারি? চোখের পাওয়ারটা কত? 7.5 এর মতো। 7.5, ঠিক আছে। তার মানে কিন্তু চোখের পাওয়ারটা বেশি। সো অনেক সময় হচ্ছে গিয়ে এই চশমাটা পরাও কঠিন হয়। এখন যেটা হয়, ল্যাসিক করতে মানা করেছে, তার মানে হয়তো আপনার যে পরীক্ষাটা নিশ্চয়ই করেছেন ওখানে কোনো সমস্যার জন্যই ল্যাসিক করতে মানা করেছেন। তাহলে আপনার জন্য যেটা হয় যে আমাদের যে একটা নতুন পদ্ধতি এসছে যেটাকে বলা হয় আইসিএল
অথবা আইপিসিএল সার্জারি। এটাতে কি হয় যে ল্যাসিক তো লেজার সাহায্যে করা হচ্ছে, এই লেন্সটা আমরা চোখের ভিতরে পার্মানেন্ট বসিয়ে দিই। সো এখানে লেজারের সাহায্যে কর্নিয়ার কোনো পরিবর্তন আসছে না। অনেকেই যাদের ল্যাসিক করতে পারেন না ওনাদের জন্য আমরা এই সার্জারিটা রেকমেন্ড করি। তারপরে আপনাকে বলবো আপনি এসে এই আইসিএল সার্জারির জন্য পরীক্ষাগুলো প্রথমে করাতে হবে। যদি দেখি পরীক্ষাগুলো সব ঠিক আছে তখন আপনি এই সার্জারিতে যেতে পারবেন। আপনার কাছে আমরা তাহলে মূল আলোচনায় ফেরত আসতে চাই এবং যা যা আমাদের প্রশ্ন ছিল আপনি এরই মধ্যে আমাদেরকে বলেছেন যে রিফ্র্যাক্টিভ সার্জারি কিন্তু বেশ কয়েক রকমের আছে। ল্যাসিকের কথা বলেছেন, স্মাইলের কথা বলেছেন, আরও নতুন কয়েকটা টার্ম আমরা শুনলাম যেগুলো আসলে খুব বেশি এখনো আমরা জানি না। এই যে সার্জারিগুলো কোনটার ক্ষেত্রে কি করা হয় এবং পার্থক্যগুলো কি কি আছে এ ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন। খুবই সুন্দর প্রশ্ন, কারণ পেশেন্টরা এসে জিজ্ঞেস করে তাহলে কোনটা আমি করব বা এটা তো বেস্ট আমি শুনে এসেছি। আসলে এতগুলো সার্জারি কেন আসলো? প্রত্যেকটা সার্জারি কোনো একটা কারণে জন্য ভালো, যেমন চোখের গঠন, চোখের পাওয়ার কেমন, বা পরীক্ষা যেটা আমরা বলি যে ল্যাসিকের আগে যে পরীক্ষাগুলো হয় রিপোর্টটা কেমন, এই অনুযায়ী আমরা কিন্তু সাজেস্ট করি এখন যে কোন সার্জারিটা করতে হবে। কোনোটাই কিন্তু বলবো না যে এটা একদম বেস্ট সার্জারি, কিন্তু এটা বলতে পারি এখন যে বাংলাদেশে কিন্তু এই সবগুলা সার্জারি অ্যাভেলেবেল, চলে আমার কোনোটার জন্যই বাইরে যেতে হবে না। তাহলে কি একজন আসলে আমরা প্রথমে চোখের পরীক্ষাগুলো করব, পরীক্ষায় দেখব যে যেই সার্জারিটা ওনার চোখের জন্য বেস্ট ওনাকে ওটাই অ্যাডভাইস করা হবে। এবং কোনটাতে কি করা হচ্ছে, ল্যাসিকে কি করা হচ্ছে, স্মাইলে কি করা হচ্ছে, স্মাইলের পরবর্তীতে আরও যেগুলো এসছে কি কি ধরনের? প্রথমে যে চোখের তো বিভিন্ন লেয়ার আছে, যেমন সামনে যে স্বচ্ছ অংশ যেটা কালো লাগে এটা আসলে চোখের কর্নিয়া বলা হয়। তো লেজার সার্জারি যেগুলা ল্যাসিক স্মাইল, এখানে কি হয় চোখের কর্নিয়ার লেজারটা দিয়ে কর্নিয়ার শেপটা পরিবর্তন করে পাওয়ারটাকে 0 করে দেওয়া হয়। তখন কি হয় চশমা পরে যা দেখতে পাচ্ছিলেন চশমা ছাড়াই ওটা দেখা সম্ভব। এটা গেল লেজার সার্জারি, যেটা হচ্ছে ল্যাসিক সার্জারি, স্মাইল সার্জারি অথবা পিআরকে সার্জারি। এখন দেখছি যে কোনো এই তিনটার কোনোটাই করা সম্ভব না, কারণ পরীক্ষার রিপোর্টটা আমাকে বলছে এগুলা করা যাবে না, বা এত পাওয়ার যেমন -15 -14 এত পাওয়ারে আমরা এই কোনোটাই সার্জারি করতে পারবো না। ওনাদের জন্য এখন চলে এসছে এই যে আইসিএল বা আইপিসিএল যেই সার্জারিটা বলছি। এগুলা কি এটা একদম চিকন একটা থিন একটা লেন্স, এটা চোখের ভিতরে আমরা পার্মানেন্টলি বসিয়ে দিচ্ছি। তাহলে একই যে এতদিন -15 মোটা একটা চশমা পড়ছে পরের দিন থেকেই চশমা ছাড়াই একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন। কোনো একজন মানুষ, যেটা আপনি বলছিলেন যে 17, 18, 19 বছর বয়সে দেখা যায় যে তার পাওয়ারটা ফিক্সড হয়ে যায়, ওই সময় হয়তো আমরা একটা সার্জারি করা হলো ওনাকে, বা উনি ল্যাসিক করলেন বা স্মাইল করলেন, কোনো কারণে পরবর্তীতে কি এরকম হওয়ার সম্ভাবনা থাকে কিনা যে তার পাওয়ার আবারও পরিবর্তন হলো, এবং যদি সেটা হয় সেক্ষেত্রে কি করণীয়? জি অবশ্যই এইটা হতে পারে। যে আমরা ইউজুয়ালি কেন বললাম যে 18-19 পর্যন্ত অপেক্ষা করব, কারণ রিসার্চ যেটা বলে যে এই পর্যায়ে এসে যদি 1 বছর দেখি যে পাওয়ারটা স্থির থাকে তার মানে ওই পাওয়ারটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম কিন্তু একদম শূন্য না। তাহলে কোনো কারণে যদি হয় এই বয়সে এসে কি হয় পাওয়ারটা বাড়লেও খুব কম পরিসরে বাড়ে, তার মানে এমনও হতে পারে 0.5 বা 1-এর কম, ওইটা হয়তো অনেকেই চশমা ছাড়াই কোনো অসুবিধা না হয়, কিছুই করা লাগে না। বা যদি দেখা যায় যে না দৃষ্টিটা আরও কমে গেছে তখন কিন্তু এটাকে লেজার সার্জারি করা যায়। সো ওইটা দিয়েও যতটুকু পাওয়ার এসেছে ওইটাও আমরা কারেকশন করে দিতে পারি, সেটা পরবর্তীতেও করার সুযোগ থাকছে আর কি। এখন কিন্তু দেখা যায় যে অনেকেই আবার কসমেটিক্স কারণে লেন্স ব্যবহার করেন। কেউ হয়তো পাওয়ার কারেকশনের জন্য ল্যাসিক করলেন অথবা অন্য কোনো একটা সার্জারি করলেন, সেটা স্মাইলও হতে পারে বা যে কোনো একটা। এটার উপরে বা এই সার্জারিতে যেহেতু কর্নিয়াকে কিছুটা হলেও লেজার দেওয়া হচ্ছে বা পরিবর্তন করা হচ্ছে, এর উপরে কেউ কি কালার কন্ট্যাক্ট লেন্স পড়তে পারবেন কিনা, আপনারা কি পরামর্শ দেন? জি, প্রথমে হচ্ছে একটা সার্জারি হলো মিনিমাম আমরা 1 মাস কোনো আই মেকআপ বা কোনো কন্ট্যাক্ট লেন্স কিছু ব্যবহার করব না। এরপরে আমরা তো যদি কালার কন্ট্যাক্ট লেন্স পরবো একটা সাময়িক খুব কম সময়ের জন্য, এটা আমরা লেজার সার্জারি করলাম, আইসিএল করলাম, এটার পরে কন্ট্যাক্ট লেন্স পরলে কোনো অসুবিধা হবে না, উনি এটা পড়তে পারবেন। যারা এই ধরনের সার্জারিগুলো করছেন পরবর্তীতে অনেকেই ভয় পান যে এই সার্জারি থেকে আমার কি ক্যাটারাক্ট হতে পারে কিনা, বা চোখের প্রেশার যেই সমস্যাগুলো কিছুটা কমন, ওনারা ভয় পান যে আমি কি ল্যাসিক করলে আমার ওই সমস্যাগুলো হওয়ার চান্সেস বাড়বে কিনা।
এ ব্যাপারে আপনারা কি বলছেন? জি অবশ্যই, যে অনেকেই আসেন যে হয়তো আসলো সার্জারির পরে যে আমার চোখটা চুলকাচ্ছে, এটা কি সার্জারির সাথে সম্পর্ক নাকি? তখন যদি ওনাকে জিজ্ঞেস করি আপনার কি আগেও হতো, তখন ও বললো হ্যাঁ আসলে আগেও তো হতো। তো আসলে এইসব সার্জারি শুধু একটাই কাজ করবে, কি করবে? চোখের পাওয়ারটা ঠিক করবে। কিন্তু এটার পরবর্তীতে কি ছানি হতে পারে? ছানি কিন্তু স্বাভাবিক পারে। আমরা যেমন যখন বয়সে আমাদের কি হয়, চুলটা পাকে, তো আমাদের ভিতরে যে ন্যাচারাল লেন্সটা ওটা অস্বচ্ছ হয়ে স্বাভাবিকভাবেই হবে, কিন্তু ল্যাসিকের সাথে এটার কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু যেটা বললেন যে চোখের প্রেশার, অনেক সময় কি হয় যে কোনো সার্জারি পরে তো কিছু ড্রপ ব্যবহার করতে হয়, তখন কিন্তু ওই ড্রপগুলো অনেক সময় চোখের প্রেশার বাড়ায়। এই জন্য আমরা যে কোনো সার্জারি, এটা শুধু আমি রিফ্র্যাক্টিভ সার্জারি পড়বো না, যে কোনো সার্জারি পরে ফলো আপগুলা খুবই জরুরি। কারণ ফলো আপে আমরা কিন্তু যখন সব দৃষ্টিটা পরীক্ষা করি, চোখের প্রেশারটা ঠিক আছে নাকি সবই পরীক্ষা করি, এবং যদি কোনো কারণে দেখি যে না প্রেশারটা বেশি, ওটারও তখন আমরা কিন্তু ওষুধ দিয়ে ওটাও আমরা চিকিৎসাটা শুরু করে ফেলবো। জি, আরও অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে, তবে এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি। দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা দেখছেন লাইভ প্রেসক্রিপশন। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা দেখছেন লাইভ প্রেসক্রিপশন। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা। আজকে আমরা কথা বলছি ল্যাসিক ও অন্যান্য রিফ্র্যাক্টিভ সার্জারি নিয়ে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে আছেন ডক্টর মাহজিবা রহমান চৌধুরী। বিরতিতে যাওয়ার আগে ল্যাসিক এবং অন্যান্য রিফ্র্যাক্টিভ সার্জারি নিয়ে আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য আমরা পেয়েছি। যখন এই সার্জারিগুলো নিয়ে কেউ ভাবেন, অথবা আসলে যে কোনো সার্জারি নিয়ে যখন কেউ ভাবেন, তাদের মনে একটা বড় প্রশ্ন থাকে যে সার্জারির সময় অথবা সার্জারির পরে আমি ব্যথা কতখানি পাবো। এই ব্যাপারটা যদি একটু বলতেন। জি, যারা আসেন আমাদের সবাই যে ইয়াং পেশেন্টরাই তো আসে, এসে এটাই যে আমি কি ব্যথা পাবো, এই জন্যই আমি সার্জারিটা এতদিন করিনি। তাহলে ওটা নিয়ে বলি যে সার্জারির সময় কি হয়। সার্জারির সময় আমরা একটি পেইন কিলার ড্রপ যেটা দেওয়া হয়, এটা কি করে চোখটাকে অবশ করে দেয়। সো সার্জারির সময় আমি যেমন হাত ধরে দেখিয়ে দিই, যে আপনি হয়তো এমন টের পাবেন যে আপনার হাতে যে আমি ধরছি এরকম হয়তো একটা স্পর্শ টের পাবেন, কিন্তু এর থেকে বেশি কোনো চাপ, কোনো ব্যথা বোঝা যাবে না। এবং সার্জারির পরবর্তীতেও সেরকম ওনারা কখনো ব্যথা ফিল করবেন না। সার্জারির পরবর্তীতেও আমরা ওইভাবে ওষুধ দিয়েই দিই, এই জন্য ওই ব্যথা ফিল করার সম্ভাবনা নেই। যখন এই সার্জারি করতে আসেন, আপনি যেটা বলছিলেন যে অনেক রকমের পরীক্ষা করে বোঝা যায় যে ওনার ক্ষেত্রে এই সার্জারিগুলো করা ঠিক হবে কিনা, কি কি ধরনের পরীক্ষা করতে হয়? এই পুরো প্যাকেজটার মধ্যে কি কি পরীক্ষা থাকে? অবশ্যই এই পরীক্ষাগুলোই হচ্ছে গিয়ে সার্জারির, যদি বলে এই প্ল্যানিংটাই আসলে মেইন পার্ট। একজন আসলেন তো প্রথমে আমরা যেটা দেখলাম যে ওনার পাওয়ার কতদিন ধরে স্থির। যদি শুনি যে না 1 মাস আগেই পরিবর্তন হয়েছে, ওনাকে কিন্তু তখন আমরা বলি যে আবার কয়েকদিন পরে আসতে, কারণ তাহলে কি হবে, অপারেশনের পরে আবার হয়তো পাওয়ারটা বেড়ে যাবে বা চশমা পরা লাগবে। সো যখন শুনলাম যে না মোটামুটি 1 বছর পাওয়ারটা স্থির আছে, তখন আমরা পরীক্ষায় চলে যাই। পরীক্ষায় প্রথমে কি দেখি, যে চোখে যে কর্নিয়ার একটা টেস্ট করা হয়। সো কর্নিয়ায় আমার যে প্যারামিটার দরকার এই সার্জারির জন্য, ওইটা যদি মিলে তাহলে আমরা আগাতে পারি। এটা গেল 1 নাম্বার, যেটাকে আমরা প্রি ল্যাসিক টেস্ট বলি। এছাড়াও যেটা বলছিলাম যে শুষ্কতা ডেভেলপ করতে পারে, এই জন্য আমরা কিন্তু শুষ্কতার টেস্টটাও করে ফেলি। আরেকটা হচ্ছে গিয়ে যাদের এরকম বেশি পাওয়ার থাকে, চোখের ভিতরের অংশ যেটাকে আমরা চোখের রেটিনা বলি, রেটিনা কিন্তু দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমাদের যারা রেটিনা স্পেশালিস্ট, ওনাদের দ্বারাই কিন্তু আমরা রেটিনাটাও চেক করে ফেলি। যদি রেটিনার কোনো দুর্বলতা থাকে, ওইটা আমরা আগে চিকিৎসা করে এরপরেই কিন্তু আমরা এইসব রিফ্র্যাক্টিভ সার্জারিতে যাব। তো যেটা বলছিলেন যে কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা কেমন, যেহেতু এতগুলো আমরা পরীক্ষা আগেই করে ফেলি, এই জন্যই আমাদের কিন্তু কমপ্লিকেশন রেটটা এই সব সার্জারিতে কম। আরেকটা কারণ হচ্ছে কি মেশিন ইউজ করি। বাংলাদেশে এখন যে মেশিনগুলো আছে রিফ্র্যাক্টিভ সার্জারির, এটা কিন্তু সারা বিশ্বে ওয়ান অফ দ্য টপ মেশিনস। সো এই জন্য আমাদের কমপ্লিকেশন রেটগুলো এত কম। জি, আরও একজন দর্শক আছেন, আমরা আগে তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে রাজু, বয়স হচ্ছে 26। আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে ম্যাডাম আমার কাছে জানতে চাচ্ছিলাম যে আমিও চশমা পরি, তো চশমা পড়তে চাচ্ছিলাম না।
এখন কি সার্জারি করলে কোনটা করলে ভালো হবে ম্যাডামের কাছে জানতে চাচ্ছিলাম। জি অবশ্যই, আপনার কাছে কি একটু জানতে পারি যে আপনার পাওয়ারটা কত? 2.50। জি অবশ্যই। তো এখন যদি আপনার ওনার পাওয়ারটা যদি স্থির থাকে, ওনার প্রশ্ন যেটা আসে যে কোন সার্জারিটা বেস্ট, আসলে প্রথমেই যেটা আপনার কিন্তু চোখের কিছু পরীক্ষা করতে হবে। এসে পরীক্ষা করে আপনার চোখের যে টেস্টের রেজাল্ট অনুযায়ী আপনার চোখের জন্য যেই সার্জারিটা বেস্ট, তখন আমি ওটাই আপনাকে সাজেস্ট করব। যেমন ওই যেটা বলছিলাম নাম, যে ল্যাসিক সার্জারি আছে, স্মাইল সার্জারি আছে, পিআরকে সার্জারি আছে, কিন্তু পরীক্ষা না করলে আসলে বলাটা কঠিন যে কোন সার্জারিটা আপনার জন্য ঠিক। ওনাকে আসলে ডাক্তারের কাছে যেতে হবে এবং তারপর ওনারা পরীক্ষা করে এই ডিসিশনটা নিতে পারবেন যে কোন সার্জারিটা ওনার ক্ষেত্রে করা যাবে। বেশ কয়েকটা সার্জারির কথা আমরা শুনছি, তবে অনেক দর্শকের মনে এখনো প্রশ্ন যে আমি যদি এই সার্জারিগুলো করতে চাই আমি কোথায় যাব, সেটা কি আসলে সরকারি পর্যায়ে কোথাও হয় কিনা নাকি পুরোটাই বেসরকারি পর্যায়ে, এ ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন। জি অবশ্যই, সরকারি পর্যায়ে এখনো এই যে সার্জারিগুলো নাই, কিন্তু বেসরকারি অনেকগুলো হাসপাতালেই এই সার্জারিগুলো আছে। যেমন বাংলাদেশ আই হসপিটাল যদি বলি, বাংলাদেশ আই হসপিটালের 3টা ব্রাঞ্চে, আমাদের ধানমন্ডি শাখায়, বনানী শাখায় এবং আমাদের যে চট্টগ্রাম শাখায়, এই 3টা শাখায় কিন্তু এই সার্জারিগুলো সবগুলোই আছে এবং নিয়মিত হচ্ছে। এখনো সরকারি পর্যায়ে নেই, তবে বেসরকারি পর্যায়ে অ্যাভেলেবল আছে। যখন আসলে বেসরকারি পর্যায়ে একটা চিকিৎসা এবং যেটা আসলে এক ধরনের সার্জারি, তখন আসলে খরচের ব্যাপারটা একটু আসে। আপনি যদি আমাদেরকে একটু বলতেন, আপনি যেহেতু অনেকগুলো সার্জারির কথা বলেছেন, ল্যাসিক বলেছেন, স্মাইল বলেছেন, আরো কয়েকটা বলেছেন, কোনটার ক্ষেত্রে কি ধরনের খরচ লাগতে পারে এক চোখে বা দু চোখে মিলিয়ে? সো ইউজুয়ালি তো 2 চোখই হয়। তাহলে আমরা যদি বলি যে ল্যাসিক যেটা আমাদের ফেমটো ল্যাসিক, এটা 2 চোখের জন্য অ্যারাউন্ড 1 লাখের মতো লাগে। আবার যেটা বলছিলাম স্মাইল সার্জারি, এটা হচ্ছে কি আরও উন্নত মানের টেকনোলজি, এটা 2 চোখের জন্য অ্যারাউন্ড 160 লাখ টাকার মতো লাগছে। আর যেটা বলছিলাম যে আরেকটা যে লেন্স, যাদের এই লেজার সার্জারি হচ্ছে না, ওই লেন্স সার্জারিগুলো, ওই লেন্সটা আবার কি কাস্টমাইজ লেন্স, মানে আমরা পাওয়ারটা দিয়ে ওনাদের কাছে পাঠিয়ে দিই, ওনারা সুইজারল্যান্ড থেকে যে আইসিএল কোম্পানিরা ওনার চোখের জন্য ওইটা বানিয়ে পাঠায়। সো এই লেন্সগুলোর দামটা আরেকটু বেশি, এটা এক চোখের জন্যই অ্যারাউন্ড 1,30,000 এরকম প্রাইস লাগে। এই যে খরচটা, এটা কি আসলে আমরা যদি বাংলাদেশে যে কোনো জায়গায় করি কাছাকাছি থাকবে, খুব একটা পরিবর্তন হবে না। আমাদের বিদেশপ্রীতি কিন্তু একটা রয়েই যায়। এই সার্জারিগুলোই কেউ যদি ভাবেন যে আমি আসলে দেশে করাবো না, আমি অন্য কোনো দেশে গিয়ে করাতে চাই, সেক্ষেত্রে খরচটা কি একই কাছাকাছি থাকবে নাকি আরো কম হবে, বা এ ব্যাপারে অথবা মানটা আরো ভালো হয় কিনা, এ ব্যাপারে আসলে আপনি? জি অবশ্যই, কারণ অনেক সময় আমাদের মেডিকেল লাইনে যদি চিন্তা করি যে অনেক ক্ষেত্রেই আমাদের বিদেশে যেতে হয়, হয়তো ওই সার্জারিটা বা ওই ধরনের চিকিৎসা আমাদের দেশে নাই। কিন্তু আমরা যদি চোখের এই রিফ্র্যাক্টিভ সার্জারির কথা চিন্তা করি, আমাদের অন্যান্য দেশের, বা আমি যদি পাশেই বলি ইন্ডিয়াতে যে মেশিন ইউজ করা হচ্ছে, ঠিক ওই মেশিনই কিন্তু এখন বাংলাদেশে আছে। সো যদি মান নিয়ে বলি যে ওইখানে যে চিকিৎসা পাবো, ওই চিকিৎসা কিন্তু আমরা দেশে বসেই এখন পাওয়া সম্ভব। তার মানে চিকিৎসার জন্য আসলে বাইরে বা অন্য কোনো দেশে যাওয়ার আমাদের এই মুহূর্তে দরকার পড়ছে না। একদমই না। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই সার্জারিগুলো নিয়ে যদি আপনি কোনো মেসেজ দিতে চান। জি অবশ্যই, যে প্রথমেই হচ্ছে গিয়ে যে অনেকেই আছেন যারা চশমা পড়তে চাচ্ছেন না, তাহলে প্রথমেই চলে আসতে হবে একজন চক্ষু চিকিৎসকের কাছে, কারণ প্রথম কাজ পরীক্ষাগুলো করা। পরীক্ষায় যদি দেখি যে আপনার চোখের এই রিফ্র্যাক্টিভ সার্জারি সম্ভব, তাহলে অবশ্যই আপনি এই সার্জারিগুলোতে যেতে পারেন। কারণ শুধু একটা না, বিভিন্ন ধরনের সার্জারি আছে। তাহলে আপনার চোখের জন্য যেই সার্জারিটা সঠিক হবে, আমরা কিন্তু ওই সার্জারি আপনাকে অ্যাডভাইস করব। আপনার এই অনুষ্ঠানে এসে আপনি আমাদের দর্শকদেরকে এই রিফ্র্যাক্টিভ সার্জারিগুলো নিয়ে অনেকগুলো তথ্য দিয়েছেন, কোথায় করা যেতে পারে, কারা করতে পারে, কারা করতে পারবে না, আদৌ কোনো সমস্যা হয় কিনা করার পরে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দর্শকদেরকে এই তথ্যগুলো দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা দেখছিলেন লাইভ প্রেসক্রিপশন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।